নমস্কার। বেঙ্গল ফিল্ম আর্কাইভের অনুষ্ঠান সিনেমা খাতা হলদে পাতা নিয়ে আবার ফিরে এলাম। আমি সৌম্য। আমাদের আগের এপিসোডগুলো যারা দেখেছেন তারা জানেন এখানে আমি পুরনো বই আর পত্রপত্রিকা থেকে বাছাই করা কিছু লেখা আপনাদের পড়ে শোনাই। আজ আমরা হেমেন্দ্র কুমার রায়ের একটি লেখা পড়ব। ঠিকই ধরেছেন, যকের ধন আবার যকের ধন যান লেখা। জয়ন্ত মানিকের স্রষ্টা সেই বিখ্যাত শিশু সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কথাই বলছি। বাংলা ছবির বাজার নামে এই লেখাটি বেরিয়েছিল মাসিক বসুমতী পত্রিকার ১৩৫৭ সালের বৈশাখ সংখ্যায়। বাংলা চলচ্চিত্র গোড়ার দিকে নিজের শিশুত্বের দোহাই দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে চাইত। আমরাও তার অনেক দোষ ত্রুটি লক্ষ্য করেও গ্রাহ্যের মধ্যে আনতাম না। কিন্তু আজ এমন দিন এসেছে, শিশু বলে আর তাকে ক্ষমা করা চলে না। কারণ তাকে আমরা পর্দার উপরে দেখে আসছি প্রায় ৩ যুগ ধরে। হিসাব করলে জানা যাবে পাশ্চাত্য চলচ্চিত্রের বয়স তার চেয়ে খুব বেশি নয়। বিলাতের রবার্ট ডব্লিউ পল সাহেব সর্বপ্রথমে চলচ্চিত্রের উল্লেখযোগ্য নমুনা দেখান ১৮৯৫ খ্রিস্টাব্দে। কিন্তু বর্তমানকালে তা বিশেষভাবে ধর্তব্যের মধ্যে গণ্য হবে না, কারণ দীর্ঘতায় সে ছবি ছিল মাত্র ৪০ ফুট। ছোট ছোট ছবি তখন ছোট ছোট দৃশ্য দেখাতো। গল্প বলবার শক্তি তার ছিল না। কেবলমাত্র ছবি দেখাবার জন্যে বিশেষ রঙ্গালয়ের প্রতিষ্ঠার কল্পনাও তখন কারোর মাথায় আসেনি। বিলাতের সাধারণ রঙ্গালয়গুলি নাট্যাভিনয়ের সঙ্গে এই ধরনের ২-৪খানি খণ্ডচিত্র দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করত। এবং চলচ্চিত্রের নাম ছিল তখন বায়োস্কোপ। দেখতে দেখতে এই ঢেউ এসে লাগলো বাংলাদেশেও। বর্তমান শতাব্দীর প্রথম দিকেই ক্লাসিক, স্টার ও মিনার্ভা থিয়েটারে গিয়ে নাট্যাভিনয়ের আগে বা পরে আমরা ওই শ্রেণীর বিলাতি বায়োস্কোপের যেসব ছোট ছোট ছবি দেখেছি তার প্রত্যেকখানি ছিল কতগুলি দৃশ্যের সমষ্টি মাত্র। তখন আমরা ওইটুকু পেয়েই তুষ্ট ছিলুম। ছবির গাছপালা বাতাসে দুলে দুলে উঠছে, ছবির সমুদ্র উচ্ছ্বসিত হয়ে তটভূমির উপরে ঝাঁপিয়ে পড়ছে, ছবির মানুষরা রাজপথ দিয়ে আনাগোনা করছে, এমনকি ছবির কুকুর খুশি হয়ে লাঙ্গুল আন্দোলন করছে। এই দেখেই আমাদের বিস্ময়ের সীমা পরিসীমা থাকত না। ক্রমে বাড়তে লাগলো ছবির আকার। সঙ্গে সঙ্গে ছবি গল্প বলতে শুরু করলে মৌন ভাষায়। সেসব গল্পের বিষয়বস্তুও ছিল যৎসামান্য। তখনকার একখানা বিলাতি ছবির গল্প আজও আমাদের মনে আছে। একজন পাগল গারদ ভেঙে বাইরে এলো। গারদের রক্ষীরা তার পিছনে পিছনে তাড়া করলে। পাগলা প্রাণপণে ছুটতে লাগলো। কখনো সে পাঁচিল ডিঙিয়ে কোনো বাগানের ভিতরে প্রবেশ করে, কখনো উঁচু জায়গা থেকে নিচে লাফিয়ে পড়ে, এবং কখনো বা নদীর জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে অন্য তীরে গিয়ে ওঠে। এমনই সব কাণ্ডকারখানা দেখতে দেখতে দর্শকদের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে থাকে। শেষ পর্যন্ত পাগলকে আবার গ্রেপ্তার করলে নাছোড়বান্দা রক্ষীরা। তারপর ছবির গল্পের ভিতরেও এলো ধীরে ধীরে উচ্চতর শ্রেণীর বিষয়বস্তু, চরিত্র চিত্রণের চেষ্টা ও নাটকীয় ক্রীড়ার ধারাবাহিকতা। বিখ্যাত কোনো কোনো নাটকও দেখলুম ছবির পর্দার উপরে। হাস্যরসাত্মক গল্পও ছবির জন্য বিশেষভাবে রচিত হতে লাগলো। আমেরিকা তখনও চার্লি চ্যাপলিনকে নিয়ে ছবির বাজার দখল করতে পারেনি। এ বিভাগে সমধিক অগ্রসর ছিল তখন ফ্রান্সের প্যাথি সম্প্রদায়, এবং আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ফরাসি নট ম্যাক্স লেন্ডার। এসব হচ্ছে প্রথম মহাযুদ্ধের আগেকার কথা। এবং এই সময়েরই কিছু আগে বা পরে বাংলা চলচ্চিত্রের জন্ম হয়। এই জন্যই গোড়াতে বলেছি যে বিলাতি ছবির চেয়ে বাংলা ছবি বয়সে বেশি ছোট নয়। তফাৎ কেবল এই, বিলাতি ছবির সূত্রপাত হয়েছে প্রথমে খণ্ড খণ্ড দৃশ্য ও পরে বালক ভুলানো তুচ্ছ ঘটনা নিয়ে। কিন্তু বাংলা ছবি জীবন শুরু করেছে একেবারে নাটক বা নাটকীয় কাহিনী নিয়ে। বিলাতি ছবিকে জন্মগ্রহণ করবার পর যথাক্রমে বসতে, হামাগুড়ি দিতে, দাঁড়াতে ও হাঁটতে শিখতে হয়েছে।
কারণ তার সামনে ছিল না কোনো আদর্শ। কিন্তু বিলাতি ছবিকে আদর্শরূপে পেয়ে বাংলা ছবি একেবারে সক্ষম পদচালনার শক্তি অর্জন করতে পেরেছে। কিন্তু এই আদর্শই এখন বাংলা ছবির পক্ষে হয়ে উঠেছে অভিশাপের মতো। অনুকরণ কোনোদিনই আদর্শকে ছাড়িয়ে উঠতে পারে না তো বটেই, তার কাজ পর্যন্ত গিয়েও পৌঁছতে পারে না। সুদীর্ঘ 3 যুগের মধ্যেও বাঙালি যে চলচ্চিত্র জগতে অতুলনীয় বা বিশেষ রূপে স্মরণীয় কোনো কিছু দান করতে পারলে না, এর একমাত্র কারণ হচ্ছে কার্যক্ষেত্রে তার নিজস্ব মগজ থাকে নিষ্ক্রিয় হয়ে। দৃষ্টি তার সর্বদাই আকৃষ্ট হয়ে আছে বিলাতি ছবির কারখানার দিকে। সেখান থেকে পাঠ্যপুস্তকে কথিত সুবোধ বালক গোপালের মতো সে যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে। বাংলা ছবির জন্ম থেকে আজ পর্যন্ত আমাদের কর্মকর্তারা ক্রমাগত অনুকরণ আর অনুকরণই করে আসছে। সাহিত্য, সঙ্গীত ও চিত্রকলার ক্ষেত্রে বাংলার নিজস্ব দানের কোনো অভাব নেই, কিন্তু চলচ্চিত্রের ইতিহাসের মধ্যে বাংলার স্বকীয় বিশেষত্বর কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না। এর একমাত্র কারণ হচ্ছে বাংলা ছবির প্রয়োগকর্তারা ও পরিচালকরা নূতন ছবি প্রস্তুত করবার সময় নিজেদের স্বাধীন চিন্তাশক্তিকে অকেজো করে রেখে সর্বদাই অবলম্বন করতে চান পাশ্চাত্য চিত্র ধুরন্ধরগণকে। ডিমিলে, লয়েড, লোবেজ ও কাপড়া প্রমুখের নাম তাঁদের কাছে দেবতার নামের মতো। আমরা যদি পাশ্চাত্য ছবির আসল প্রাণ পদার্থ খোঁজবার চেষ্টা করতুম, তাহলে হয়তো এই বিড়ম্বনা ভোগ করতে হতো না। বিলাতি ছবির টেকনিক বা যান্ত্রিক কৌশলের আড়ালে কাজ করে কোনো সৃষ্টিক্ষম মস্তিষ্কের প্রভাব। সেটা থেকে যায় আমাদের ধারণা শক্তির বাইরে। বাংলা ছবি যে পাশ্চাত্য দেশে গিয়ে অভিনন্দন লাভ করতে পারবে না, এটা আমরা সকলেই জানি। কিন্তু তবু উদয় শঙ্করের কল্পনা ইউরোপ ও আমেরিকার দৃষ্টি আকর্ষণ করলো কেন? কল্পনার মধ্যে ছোট বড় দোষ ত্রুটির অভাব নেই, এবং উদয় শঙ্কর নিজেই স্বীকার করেছেন পরিচালনার ক্ষেত্রে তিনি নাবালক ছাড়া আর কিছুই নন। কিন্তু আমাদের সন্দেহ হয় এই নাবালকত্ব বা অর্বাচীনতাই হয়ে উঠেছে তার পক্ষে পরম আশীর্বাদের মতো। এদেশি পাকা ও ঝুনো পরিচালকদের দলে ভিড়ে তিনিও হলিউডের দরজায় গিয়ে ধর্ণা দিতে শেখেননি। তিনি দেখেছেন নিজের চোখ দিয়ে, শুনেছেন নিজের কান দিয়ে, আর অনুভব করেছেন নিজের প্রাণ দিয়ে। এবং সেই জন্যই তিনি এমন একটা নূতন কিছু সৃষ্টি করতে পেরেছেন, অল্প বিস্তর ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও গর্বিত প্রতীচ্যও যার মধ্যে লাভ করেছে অভিনব উপভোগের উপাদান। পাশ্চাত্য দেশের বড় বড় পরিচালকরা স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন ছবির মধ্যে সর্বাগ্রে ধর্তব্য হচ্ছে তার গল্প। ভালো গল্প ভালোভাবে বলতে না পারলে কোনো ছবিই ভালো হতে পারে না। তার যান্ত্রিক কৌশল হচ্ছে গৌণ ব্যাপার মাত্র। হলিউডের প্রয়োগকর্তারা এক একটি ভালো গল্প কেনবার জন্যে বহু লক্ষ মুদ্রা ব্যয় করেছেন, কিন্তু ওই যে বললুম, ভালো গল্প বলতে হবে ভালোভাবেই। বাঙালি প্রয়োগকর্তাদের হাত দরাজ না হলেও ভালো গল্পের জন্য তাঁরাও অল্প লোভ প্রকাশ করেন না। কিন্তু তাঁদের পরিচালকদের ভালো গল্প ভালোভাবে বলবার শক্তি এত কম যে দেখে শুনে আমরা প্রায় হতাশ হয়ে পড়েছি বললেও অত্যুক্তি হবে না। বারে বারে তাঁরা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র প্রমুখ প্রতিভাবান লেখকদের প্রথম শ্রেণীর গল্প নিয়ে যে কিরকম নিম্ন শ্রেণীর ছবি তৈরি করেছেন, এখানে তার আর হিসাব দাখিল করা বাহুল্য মাত্র। কারণ সে কথা সকলেই জানে, পৃথিবীর সব দেশেই পাশ্চাত্য ছবির এত আদর কেন? তারা ভালো গল্প ভালো করে গুছিয়ে বলতে পারে। চলচ্চিত্রের প্রথম যুগ থেকেই তারা প্রাণপণে এই চেষ্টা করে আসছে। সর্বজন খ্যাত লেখকদের সুপরিচিত আখ্যায়িকার চিত্ররূপের কথা ছেড়ে দিই, বিশেষ করে ছবির জন্য রচিত গল্প বলবার সময়ও তারা এমন চেষ্টা করতে ভোলে না। এখনো মনে পড়ে প্রথম মহাযুদ্ধের আগেও ম্যাক্স লিন্ডারের দ্বারা অভিনীত অধিকাংশ চিত্রের মধ্যে যেসব গল্প থাকত, কাহিনী হিসাবেও সেগুলি সাহিত্যের মধ্যে স্থান লাভ করতে পারত। পাশ্চাত্য ছবিতে এই গল্প বলার আর্ট ক্রমেই উচ্চ স্তরে উঠেছে, কিন্তু বাংলা ছবি সম্বন্ধে কোনো মতেই এ কথা বলা যায় না। বরং নির্বাক যুগে আমাদের পরিচালকরা গুছিয়ে গল্প বলবার অল্প বিস্তর চেষ্টা করতেন।
কিন্তু এখনকার অধিকাংশ পরিচালকই গল্প বলার চেয়ে বেশি ঝোঁক দেন যান্ত্রিক কৌশল এবং অন্যান্য প্রায় অবান্তর বিষয়ের দিকে। অতি আধুনিক পাশ্চাত্য ছবির মধ্যে অভিনব কোনো কিছু দেখলেই তাঁরা গল্পকে মাটি করেও ছবির মধ্যে তা সন্নিবিষ্ট করবার জন্যে সর্বদাই প্রস্তুত হয়ে আছেন। কিন্তু কেবল পরিচালকদেরই বা দোষ দিই কেন? আজকাল যেসব লেখক চিত্রকাহিনী রচনা করে মার্কা মারা হয়ে পড়েছেন, তাঁদেরও অনেকের হাত থেকে জোর করে কলম কেড়ে নিলে কিছুমাত্র অন্যায় করা হবে না। গল্প রচনার জন্য যে সাহিত্যিক শিক্ষার দরকার, তাঁরা যে তা থেকে বঞ্চিত, চিত্রকাহিনী দেখলে একথা বুঝতে একটুও বিলম্ব হয় না। কেমন লাগলো? হেমেন্দ্র কুমার রায় কিন্তু এমন অনেক লেখা লিখেছেন বাংলা ছবি নিয়ে। বাংলা ছবি এবং রঙ্গমঞ্চের সঙ্গে তার যোগাযোগ ছিল নিবিড়। 20-30 দশকে মঞ্চ চলচ্চিত্র বিষয়ক বিখ্যাত নাচঘর পত্রিকা একটা বড় সময় ধরে সম্পাদনা করেছিলেন হেমেন্দ্র কুমারী। রঙ্গমঞ্চ নিয়ে তার দুটি পূর্ণাঙ্গ বই আছে, সিনেমা নিয়ে আছে এক গুচ্ছ লেখা। আপনাদের আগ্রহ থাকলে অবশ্যই পড়ে দেখতে পারেন। আজ আসি, আবার ফিরে আসবো এমনই কোনো একটা লেখা নিয়ে। অনুষ্ঠানটি ভালো লাগলে আমাদের জানাবেন, আর বিএফএ অর্থাৎ বেঙ্গল ফিল্ম আর্কাইভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।